সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হ্যাঁ হয়। স্যার। ঠিক আছে, দেখো। তো আমরা সায়েন্সের, আমাদের আজকে সিলেবাসে সায়েন্স আছে, ঠিক আছে? তো সায়েন্স থেকে আমরা সায়েন্সের যে পেডাগোগি তোমার সিলেবাসে রয়েছে, তাতে থেকে তোমরা জানো যে 10টি কোশ্চেন আসে। তো তার মধ্যে আমরা আহ, বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, এটা আমরা পড়ে নিয়েছি। প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, এটা আমরা পড়ে নিয়েছি। বিজ্ঞানের পদ্ধতিটা কি আমরা পড়ে নিয়েছি। যারা রেগুলার ক্লাস করো তোমরা বলতে পারবে বিজ্ঞানের পদ্ধতিটা কি আমরা পড়া আমাদের হয়ে গেছে। এটা প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য। তারপরে হচ্ছে কি তোমার এই যে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিজ্ঞানের পদ্ধতি, সায়েন্টিফিক মেথড, এটা কি আমরা পড়েছিলাম, বলতে পারবে? তোমরা আগের প্যাডাগোগি ক্লাস করেছো? রিয়া সম্ভবত করেছো। রিয়া বলো দেখি, সায়েন্সের প্যাডাগোগিতে আমরা প্রথম কোটা করেছি। এই যে বিজ্ঞানের প্রকৃতি কাঠামোটা আমরা পড়েছি, এটা আমার মনে আছে। প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্যটাও আমরা পড়ে নিয়েছি। তো বিজ্ঞানের পদ্ধতিটা কি আমরা পড়েছিলাম? কেউ একটু তোমরা বলো আমাকে, দিলে বুঝতে সুবিধা না হবে আমার। স্যার, হয়নি, এটা হবে ঠিক আছে, তাহলে আজ। 3 নম্বর এটা হবে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো, বিজ্ঞানের হচ্ছে কি তোমার পদ্ধতি, তাই তো? এই যে বিজ্ঞানের পদ্ধতি বা সাইন্টিফিক মেথডস, এটা আমরা পড়বো। ক্লিয়ার? ঠিক। এটা তাহলে পড়ানো হয়নি, আমরা আজকে পড়বো। ভালো করে দেখো তাহলে। সায়েন্সের সায়েন্স পার্ট তোমরা পেরে যাবে, কিন্তু সায়েন্সের প্যাডাগোগি পারতে গেলে একটু জানতে হয়, থিওরি জানতে হয়, কোশ্চেন প্র্যাকটিস করতে হয়। 10টা এমসিকিউ মানে অনেকটাই এমসিকিউ, তাই না? তো দেখো এখানে যে তোমার সাইন্টিফিক মেথড, ঠিক আছে? তো এখানে বলেছে যে বিজ্ঞানের পদ্ধতি হলো বা সাইন্টিফিক মেথড হচ্ছে এমন একটা যৌক্তিক, সুসংগঠিত, ধাপে ধাপে অনুসৃত পদ্ধতি, যার মাধ্যমে কোনো সমস্যার সমাধান, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠিক আছে, তাহলে কি কি বললাম? যে সাইন্টিফিক পদ্ধতি হচ্ছে এমন একটা হচ্ছে তোমার যৌক্তিক, সুসংগঠিত একটা পদ্ধতি, যেখানে কোনো একটা তোমার সমস্যা থাকলে তার সমাধান এবং তথ্য সংগ্রহ করা এবং তার বিশ্লেষণ করানো হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করানো হয়। তো এটি হলো বিজ্ঞান চর্চার কৌশল, ঠিক আছে, যা দিয়ে গবেষক কিংবা কোনো ছাত্র কোনো বৈজ্ঞানিক সমস্যার যুক্তিনিষ্ঠ সমাধানে পৌঁছায়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে সাইন্টিফিক মেথডস এর মাধ্যমে কোনো রিসার্চার হতে পারে কিংবা কোনো স্টুডেন্ট হতে পারে, সে তার বৈজ্ঞানিক সমস্যার হচ্ছে কি যুক্তিনিষ্ঠ সমাধান কিন্তু করে নিতে পারে। ঠিক আছে, তো এখানে কিছু স্টেপ রয়েছে। ঠিক আছে, স্টেপস অফ দ্য সাইন্টিফিক মেথড। কি কি স্টেপ রয়েছে? তো 1 নম্বর স্টেপ রয়েছে, বলছে প্রথমে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। ঠিক আছে, তাহলে সাইন্টিফিক মেথডস এর ক্ষেত্রে যদি স্টেপ গুলো দেখি আমরা, তাহলে প্রথমে অবভিয়াসলি তোমাকে কি করতে হবে না, আগে জানতে হবে যে তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, এটা হচ্ছে ফার্স্ট কাজ, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। 2 নম্বরে কি দেখতে পাচ্ছ তোমরা, যে অবজারভেশন অ্যান্ড ডাটা কালেকশন। ঠিক আছে, তাহলে প্রথমে অবজারভেশন এবং ডাটা কালেকশন এটাও করতে হবে আমাদেরকে, অবজার্ভ করে তারপর ডাটা কালেকশন করতে হবে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। ঠিক আছে, তারপরে তোমাকে একটা হাইপোথিসিস তৈরি করতে হবে। ঠিক আছে, ফর্মুলেশন অফ দ্য হাইপোথিসিস। তারপর কি করতে হবে দেখো, তারপর দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। নেক্সট হচ্ছে দেখো অ্যানালাইসিস এবং কনক্লুশনে যেতে হবে। এবং লাস্টে হচ্ছে দেখো প্রেজেন্টেশন অ্যান্ড জেনারেলাইজেশন। ঠিক আছে, তাহলে এই যে তোমার স্টেপ গুলো রয়েছে, এই স্টেপ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সবাই, তো তোমরা সবাই জানো যে প্রথমে কোনো একটা সাইন্টিফিক মেথড এইভাবেই কাজ করে। আমরা প্রথমে কি করি না, প্রবলেমটাকে আইডেন্টিফাই করি। তারপর হচ্ছে কি সেখান থেকে আমরা অবজারভেশন বা ডাটা কালেকশন যদি থাকে তাহলে কালেক্ট করি। করার পরে আমরা একটা হাইপোথিসিস তৈরি করি। সেখান থেকে আমরা কি করি, এক্সপেরিমেন্টেশন এবং নেক্সট হচ্ছে কি তোমার অ্যানালাইসিস এবং কনক্লুশন। এবং লাস্ট যেটা 6 নম্বর দেখো, সিদ্ধান্ত উপস্থাপন এবং সমাধিকরণ, অর্থাৎ প্রেজেন্টেশন এন্ড জেনারেলাইজেশন। এবার দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞানের পদ্ধতি তাহলে বৈশিষ্ট্য কি, কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে প্রথম কথা হচ্ছে কি, এটা যুক্তি নির্ভর, মানে এমন নয় যে তুমি একটা সাইন্টিফিক কোনো একটা প্রবলেম তোমাকে দেওয়া হলো, তুমি তোমার সাপেক্ষে তাকে সমাধান করে বললে যে এটাই
আমি বলছি এটাই ঠিক, তেমন না, তাহলে সেটা কিন্তু যুক্তি নির্ভর হবে, মানে বাকিদের কাছেও গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এবং সেটা ধাপে ধাপে পদ্ধতিটা কাজ করবে। আর কি না, পর্যবেক্ষণ এবং পরীক্ষার উপর ভিত্তি করেই তোমার হচ্ছে কি কাজ করবে। এই যে পরীক্ষাযোগ্য অনুমান তৈরি করা হয়, তারপর ফলাফল পুনরাবৃত্তিযোগ্য এবং সর্বজন গ্রাহ্য, যেটা আমি বলছিলাম যে তোমার এক্সপেরিমেন্ট তুমি শুধু হচ্ছে কি অ্যাকসেপ্ট করলে হবে না, সেটা কিন্তু হচ্ছে ইউনিভার্সাল হতে হবে, অর্থাৎ সবাই যাতে ইউনিভার্সালি কি করে না সেটাকে অ্যাকসেপ্টেড করে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে, তো সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো উদাহরণ হিসাবে যদি তোমাদেরকে বলা হয়, বলছে দেখো একটি উদ্ভিদ সূর্যালোকের দিকে ঝুঁকে কেন। ঠিক আছে, এটাই তোমার হচ্ছে কি প্রশ্ন, এটা সমস্যা, যে একটা উদ্ভিদ কেন সূর্যালোকের দিকে ঝুঁকে যায়। ওকে, এটা হচ্ছে তোমার সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান করার জন্য কি করবে, তাহলে প্রথমে পর্যবেক্ষণ করলে আলো পাওয়ার দিকেই পাতা এবং কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। সত্যি সত্যি তুমি কি করলে, একটা টবে একটা গাছ লাগানো আছে, সেই গাছটাকে নিয়ে তুমি কি করলে না তোমার হচ্ছে কি তোমার জানলার পাশে রেখে দিলে। ঠিক আছে, জানলার পাশে তুমি রেখে দিলে, রেখে দিতে সত্যি যদি তুমি দেখলে যে এটা যদি জানালা হয়, তাহলে এই দিকে এই এই তোমার পাতার কাণ্ডগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পর্যবেক্ষণ। অনুমান কি না, বলছে আলো উদ্ভিদের গ্রোথ হরমোনকে প্রভাবিত করে, তাহলে নিশ্চয় হচ্ছে কি যে সানলাইট সে কি করছে না তোমার হচ্ছে কি প্ল্যান্টের গ্রোথ হরমোনকে প্রভাবিত করছে। পরীক্ষা কি করা হলো না, বিভিন্ন দিক থেকে আলো ফেলা হলো, হ্যাঁ বিভিন্ন দিক থেকে আলো প্রয়োগ করে পরিবর্তন লক্ষ্য করা হলো। ফলাফল দেখো সত্য, আলো গ্রোথ হরমোনকে বন্টন করে, এবং সিদ্ধান্ত হচ্ছে কি তাহলে আমরা বলতে পারি উদ্ভিদে আলোর প্রতিক্রিয়া ঘটছে, সেটাকে আমরা ফটোট্রপিজম বলি। ঠিক আছে, এটা একটা লাইফ সায়েন্সের হচ্ছে কি একটা উদাহরণ। ঠিক আছে, তোমরা যদি অন্য কোনো সাবজেক্টে থাকো, তোমাদের সাবজেক্ট থেকেও তোমরা কোরিলেট করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে একটা এক্সপেরিমেন্ট মানে একটা সমস্যা দেখলে যে কেন আলোর দিকে হচ্ছে উদ্ভিদের তোমার হচ্ছে কি বেঁকে যায়, উদ্ভিদের কাণ্ড কিংবা পাতাগুলো বেঁকে যায়, তাহলে তার জন্য দেখো প্রথমে পর্যবেক্ষণ, তারপর অনুমান, পরীক্ষা, ফলাফল, সিদ্ধান্ত। ঠিক আছে, এটা সাইন্টিফিক মেথড হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হতে পারে যে এটা ফটোট্রপিজম ঘটছে। এবার দেখো বলছে যে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের পদ্ধতির গুরুত্ব কতটা। ঠিক আছে, তো বলছে দেখো ছাত্রদের মধ্যে বিশ্লেষণী এবং গবেষণামূলক মনোভাব গঠন করতে সাহায্য করে, সমস্যাকে যুক্তির মাধ্যমে দেখার অভ্যাস তৈরি করে। ঠিক আছে, কারণ না হলে হচ্ছে কি সেটা সার্বজনীন যোগ্য হবে না, এবং বাস্তব জ্ঞান এবং আত্মবিশ্বাস তৈরি করবে। ঠিক আছে, এবং নিজে শেখার অভ্যাস গড়ে তুলবে। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার বৈজ্ঞানিক মেথডস এর পদ্ধতির হচ্ছে গুরুত্ব। ঠিক আছে, কারণ এগুলোর মাধ্যমে আমরা একটা স্টুডেন্টের মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট যেটা হয় সেটা আমরা দেখতে পাই। চলো এখান থেকে তাহলে কিছু আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নিই, যেগুলো হচ্ছে কি তোমাদের পরীক্ষার উপযোগী হতে পারে। কি বলা বুঝতে পারলে, যেগুলো পরীক্ষার উপযোগী হতে পারে সেরকম আমরা কিছু আহ, দেখে নিই আমরা। ঠিক আছে, তো এখানে চলো তাহলে আমরা শুরু করে দিই যে কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস গুলো। ঠিক আছে, দেখো তাহলে প্রথম কোশ্চেন বলেছে, দেখো পারবে, সবাই তোমরা চেষ্টা করো পারবে, যে বিজ্ঞানের পদ্ধতির প্রথম ধাপ হলো কোনটি? অনুমান করা, সমস্যা শনাক্তকরণ করা, সিদ্ধান্ত গ্রহণ, নাকি বিশ্লেষণ? কি হবে? সমস্যা শনাক্তকরণ। সমস্যা। একদম, বি। তাহলে প্রথমে একদম তাহলে প্রথমে তোমরা দেখলে কি যে এখানে সমস্যা শনাক্তকরণ, অর্থাৎ প্রবলেম আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো না প্রবলেম আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন করা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ফিচার অফ এ সাইন্টিফিক মেথড। ঠিক আছে, অর্থাৎ বলছে নিম্নলিখিত কোনটি হচ্ছে কি সাইন্টিফিক মেথডের কি ফিচার্স হিসাবে কাজ করে। ঠিক আছে, কোনটা B. কি ফিচার্স? টু এর বি। অপশন বি স্যার। অপশন বি। Observation and experimentation. দেখো ব্লাইন্ড ফেথ, তারপর বলেছি অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন, সুপার স্টিশন, এবং হচ্ছে কি গুইস উইদাউট টেস্টিং। ঠিক আছে, গেসেস বা তোমার হচ্ছে কি উইদাউট টেস্টিং। তাহলে এখানে কি ফিচার্স বলেছে, তাহলে একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যে অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন। আচ্ছা, হাইপোথিসিস বলতে কি বোঝায়? এটা কিন্তু ভালো কোশ্চেন। ঠিক আছে, হোয়াট ইজ হাইপোথিসিস? চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি পরীক্ষাযোগ্য অনুমান, অনুমান ছাড়াই সিদ্ধান্ত, যুক্তির প্রমাণ? হোয়াট ইজ হাইপোথিসিস? ভালো কোশ্চেন কিন্তু। যুক্তির প্রমাণ। একজন বলছে যুক্তির প্রমাণ, বাকিরা কি বলছো বলো, বাকিরা কি বলছো? চূড়ান্ত সিদ্ধান্ত। আর একজন বলছে যে চূড়ান্ত সিদ্ধান্ত, আরেকজন কি বলছে? হাইপোথিসিস। ঠিক আছে, হাইপোথিসিস, তোমরা ফর্মুলা, হাইপোথিসিস, থিওরি,
এগুলো নাম শুনেছো। তো তার মধ্যে হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? হাইপোথিসিস মানে হচ্ছে, দেখো, হাইপোথিসিস জিনিসটা তোমরা হয়তো শুনেছো সবাই, তাই তো? সবাই শুনেছো। এটা একটা অনুমান যা পরীক্ষার মাধ্যমে যাচাই কি করা হয় না, যাচাইযোগ্য। ঠিক আছে, তাহলে একটা আছে একটা অনুমান যেটা পরীক্ষা দ্বারা যাচাইযোগ্য একটা ঘটনা। ঠিক আছে, তাহলে এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মনে রাখবে। তাহলে হাইপোথিসিস হচ্ছে কি একটা অনুমান যা পরীক্ষার মাধ্যমে যাচাইযোগ্য। ঠিক আছে, তাকে আমরা হাইপোথিসিস বলি। ওকে, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এবার দেখো, বলছে যে বিজ্ঞান পদ্ধতির কোন ধাপে তথ্য বিশ্লেষণ করা হয়? বিজ্ঞান পদ্ধতির কোন ধাপে তথ্য বিশ্লেষণ করা হয়? বলো, চেষ্টা বিশ্লেষণ করো। ধাপে। বিশ্লেষণ বিশ্লেষণ ধাপ, ধাপ। একদম অ্যানালাইসিস স্টেপ যেটা রয়েছে, অ্যানালাইসিস। ঠিক আছে, তাতে আমরা কি দেখতে পাই না, তোমার এই তথ্য বিশ্লেষণ করা হয়। আচ্ছা, ইন হুইচ স্টেপ অফ দ্য সাইন্টিফিক মেথড ইজ দ্য কনক্লুশন ড্রন? কোন স্টেপে দেখো সাইন্টিফিক মেথড ক্ষেত্রে কনক্লুশন ড্রন করি আমরা? হাইপোথিসিস, অ্যানালাইসিস, অবজারভেশন, ডেটা কালেকশন। হাইপোথিসিস হবে স্যার। হাইপোথিসিস। কি হবে বলো? Observation. তাহলে এটা হচ্ছে কি, তোমার উত্তর হবে কি না, অ্যানালাইসিস। দেখো বলছে যে হুইচ স্টেপ ইজ দ্য সাইন্টিফিক মেথড ইজ দ্য কনক্লুশন ড্রন, মানে কোন মেথড থেকে আমরা কনক্লুশন ড্রন করতে পারি। তাহলে তুমি অ্যানালাইসিস না করে তো তুমি কনক্লুশনে যেতে পারো না, না? তাহলে এখানে কিন্তু অবজারভেশন হবে না, ডেটা কালেকশন হবে না, হাইপোথিসিস হবে না, অ্যানালাইসিস করে আমরা কিন্তু কনক্লুশন ড্র করি। কেমন, বুঝতে পেরেছো? অ্যানালাইসিসের পরে আমরা কি করি, কনক্লুশন ড্র করি। চলো, এবার বলছে বিজ্ঞান পদ্ধতিতে পর্যবেক্ষণ কোন পর্যায়ে হয়? বিজ্ঞান পদ্ধতিতে পর্যবেক্ষণ কোন পর্যায়ে হয়? সমস্যা শনাক্ত করার পর। হুম, অপশন এ স্যার। না, এটা হচ্ছে কি তোমার, অপশন ডি। বলছে যে বিজ্ঞান পদ্ধতিতে পর্যবেক্ষণ কোন পর্যায়ে হয়? পর্যবেক্ষণ, অবজারভেশন। অবজারভেশন আমরা কখন করি? সমস্যা শনাক্ত করার পর। ঠিক আছে, সমস্যা শনাক্ত করার পর আমরা অবজারভেশন করি। আগে হচ্ছে কি তোমার প্রবলেম আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে কি তোমার অবজারভেশন। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইগুলো তোমাদের কিন্তু ভুল হতে পারে, দেখতে পাচ্ছ তোমাদের ভুল হয়ে যাচ্ছে। তো এই জন্য প্রত্যেকে হচ্ছে কি স্টেপ গুলো মনে রাখবে। ঠিক আছে, যে স্টেপটা আমরা উপরে থিওরিতে দেখালাম, যে প্রথমে হচ্ছে এই দেখো আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, অবজারভেশন এন্ড ডাটা কালেকশন, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, এক্সপেরিমেন্টেশন, অ্যানালাইসিস এন্ড কনক্লুশন, প্রেজেন্টেশন এন্ড জেনারেলাইজেশন। এইগুলো মনে রাখবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখো। এবার পরে কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ অফ দ্য সাইন্টিফিক মেথড? অপশন হুইচ অফ বি। দ্য ফলোইং ইজ নট Memorization of the facts. মেমোরাইজেশন অফ ফ্যাক্ট। মেমোরাইজেশন অফ ফ্যাক্ট। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। বলছে দেখো বিজ্ঞান পদ্ধতির মূল উদ্দেশ্য কি? বিজ্ঞান পদ্ধতির মূল উদ্দেশ্য কি? অপশন বি। যৌক্তিক সমস্যার সমাধান। একদম, যৌক্তিক সমস্যার সমাধান করা। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, a hypothesis must be dash, a hypothesis must be dash. Testable and logical. টেস্টেবল এন্ড লজিক্যাল। স্যার অপশন বি। Option B, testable and logical. Option B. চলো নেক্সট। আচ্ছা, বিজ্ঞান শিক্ষায় বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষার্থীদের কি শেখায়? বিজ্ঞান শিক্ষায় বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষার্থীদের কি শেখায়? যুক্তিনিষ্ঠ অপশন বি। যুক্তিনিষ্ঠ চিন্তা করতে। তাহলে কি, অপশন বি, যুক্তিনিষ্ঠ চিন্তা করতে। একদম ঠিকই বলেছো, যুক্তিনিষ্ঠ চিন্তা করতে সাহায্য করে। ঠিক আছে, দেখো তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার গুলো। তাহলে প্রথম যেটা আমরা দেখলাম যে বিজ্ঞানের পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে কি সমস্যা শনাক্তকরণ, অর্থাৎ প্রবলেম আইডেন্টিফিকেশন। সেকেন্ড কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ফলোইং ইজ এ কি ফিচার্স অফ এ সাইন্টিফিক মেথড? তো সাইন্টিফিক মেথডস এর ক্ষেত্রে অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন হচ্ছে কি ফিচার্স। আচ্ছা, হাইপোথিসিস বলতে হচ্ছে কি, কি বললাম,
যে হাইপোথিসিস মানে এমন অনুমান যা পরীক্ষার মাধ্যমে যাচাইযোগ্য। ঠিক আছে, অর্থাৎ এই জন্য আমরা করলাম পরীক্ষাযোগ্য অনুমান। আচ্ছা, বিজ্ঞান পদ্ধতির কোন ধাপে তথ্য বিশ্লেষণ করা হয়? তাহলে অ্যানালাইসিস বা বিশ্লেষণ ধাপে। চলো, ইন হুইচ স্টেপ অফ দ্য সাইন্টিফিক মেথড ইজ দ্য কনক্লুশন ড্রন? ঠিক আছে, তাহলে উত্তর হবে কি অ্যানালাইসিস। আচ্ছা, বিজ্ঞান পদ্ধতিতে পর্যবেক্ষণ কোন পর্যায়ে হয়? তাহলে সমস্যা শনাক্তকরণ করার পর। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ ইন সাইন্টিফিক মেথড? তাহলে উত্তর হয়ে যাবে কি মেমোরাইজেশন অফ ফ্যাক্টস। নেক্সট হচ্ছে দেখো, বিজ্ঞান পদ্ধতির মূল উদ্দেশ্য কি? না যৌক্তিক সমস্যার সমাধান করা। আচ্ছা, এই হাইপোথিসিস মাস্ট বি, কি বললাম না, টেস্টেবল অ্যান্ড লজিক্যাল। নেক্সট বলছে দেখো যে বিজ্ঞান শিক্ষায় বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষার্থীদের কি শেখায়? তাহলে যুক্তিনিষ্ঠ চিন্তা করতে শেখায়। ঠিক আছে, অপশন বি। চলো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সবটা। ঠিক আছে, তাহলে এটা আমরা 10টা কোশ্চেনের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আরেকটা কি পড়ে নেবে নাকি? তোমরা কি সবাই এসএসটি মানে এসএলএসটি ক্লাসে কি তোমরা এডমিট আছো? আমি জানি না কিন্তু সবাইকে। আমি তোমরা আছি কি? স্যার। সুস্মিতা আছে, হ্যাঁ আমি আছি স্যার। আমি স্যার। আছি। কুসুমও আছে, মানে সবাই আছো নাকি? এই Yes, সবাই কি sir. আছো? আচ্ছা, তাহলে আরেকটা কি পড়িয়ে দেবো না কি এতটা থাকবে? অ্যাসেসমেন্ট অফ সায়েন্স কি পড়বে? তোমরা যেটা বলবে আমি সেটা করবো। যদি তোমরা বলো যে এই অ্যাসেসমেন্ট অফ সায়েন্স এটা আমরা শুরু করে দেবো, তাহলে আমি করে দিতে পারি। তোমরা যেটা বলবে আমি তাই করবো। না স্যার, থাক আর কি। থাকবে? বাকিটা বলুক, বাকিরা কি বলছো? করিয়ে দিন না, স্যার। পড়িয়ে স্যার দেবো? করিয়ে দিন। করিয়ে দিন। হ্যাঁ ঠিক করিয়ে আছে, দিন তাহলে স্যার, এটাও ছোটই তাহলে আছে। একদম, তাহলে আমাদের মেজরিটি কথা শুনতে হবে, তাই না? কারণ আমাদের সংবিধানও তাই বলে, তাই না? মেজরিটি সবসময় হচ্ছে কি তাদের কথা শুনতে হয়। চলো, তাহলে মেজরিটির অনুযায়ী আমরা শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমে এখানে দেখো অ্যাসেসমেন্ট ইন সায়েন্স, অর্থাৎ মূল্যায়ন, যেটাকে আমরা বাংলায় বলি। তো মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট বলতে আমরা যদি ডেফিনেশন দেখি, তোমরা সবাই জানো যে মূল্যায়ন হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোভাব, বিজ্ঞান বিষয়ক প্রক্রিয়া, ঠিক আছে, এইগুলো অনুধাবনের উপর একটি ধারাবাহিক এবং পরিকল্পিত বিচার কার্য। তো এটি শেখার অগ্রগতি, দুর্বলতা, ভবিষ্যৎ শিক্ষণ কার্যক্রম নির্ধারণে সহায়ক করে। ঠিক আছে, এবারে সংক্ষিপ্তে যদি আমরা বলি যে মূল্যায়ন হচ্ছে কি ছাত্রদের কি শিখছে এবং কিভাবে শিখছে তা জানার একটি কাঠামোগত পদ্ধতি, তাই না? এবং অবভিয়াসলি একটা শ্রেণীকক্ষে বলতে পারো বা একটা ওভারঅল যদি তোমরা এডুকেশন সিস্টেম বলো, তাহলে সেখানে কিন্তু ইভালুয়েশন বা মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই তো? নাহলে ধরো সাপোজ এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি যদি তোমাদেরকে মূল্যায়ন না করি, যদি তোমাদেরকে টেস্ট না নিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি বুঝবো কি করে যে তোমরা কি শিখছো না শিখছো, তাই না? ধরো আমি আমি বুঝতে মূল্যায়ন করছি না, তাহলে মূল্যায়ন না করলে কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে কতটা প্রোগ্রেস হচ্ছে সেই প্রোগ্রেসটা আমরা বুঝতে পারি না। তো এই জন্য মূল্যায়ন হচ্ছে কি ছাত্রদের কি শিখছে বা কিভাবে শিখছে সেটা জানার একটি কাঠামোগত পদ্ধতি। ঠিক আছে, এটাকে আমরা ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট বা আমরা মূল্যায়ন বলে থাকি। তো দেখতে পাচ্ছ যে সঠিক বিজ্ঞান শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য দেখো। বিজ্ঞানের ক্ষেত্রে দেখো মূল্যায়নের কি কি উদ্দেশ্য রয়েছে, বলছে শেখার অগ্রগতি নির্ণয় করা, শিখনের দুর্বলতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করা, পাঠ পরিকল্পনা উন্নত করা, শিখন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা, শিক্ষার্থীদের আত্মমূল্যায়নের সুযোগ করে দেওয়া এবং বৈজ্ঞানিক মনোভাব, অনুসন্ধানী দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা বিচার করা। ঠিক আছে, তাহলে এতগুলো হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভস অফ দ্য অ্যাসেসমেন্ট ইন সায়েন্স। চলো, এবার টাইপস অফ অ্যাসেসমেন্ট, কি কি অ্যাসেসমেন্টের টাইপস রয়েছে দেখো। প্রথম রয়েছে দেখো প্রি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, প্রি অ্যাসেসমেন্ট, তাহলে প্রি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি করা হয় না কোনো কিছু পঠন পাঠন শুরু করার আগে, ঠিক আছে, আমরা পূর্ব পাঠের আলোচনা বলে থাকি না, পূর্ব পাঠের আলোচনা, অর্থাৎ সে আগের ক্লাসে কি পড়েছে তার মধ্যে কি যা মানে সে কতটা জানে সেটা পূর্ব জ্ঞান যাচাই করাকে বলা হচ্ছে কি প্রি প্রি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, প্রাক মূল্যায়ন। অর্থাৎ কোনো একটা ক্লাস শুরুতে যখন আমরা ক্লাস শুরু করছি তাহলে তার আগে কি করা হয় যে কতটা কি তার মধ্যে একটা স্টুডেন্টের মধ্যে নলেজ রয়েছে সেটাকে যাচাই করা। ঠিক আছে, পূর্ব জ্ঞান যাচাই করাকে বলা হয় প্রি অ্যাসেসমেন্ট। তারপর দেখো ফরমেশন অ্যাসেসমেন্ট, অর্থাৎ বলছে শেখার সময়ে ধারাবাহিক মূল্যায়ন করা, যখন শেখানো হচ্ছে তখন পরপর হচ্ছে কি মক টেস্ট নেওয়া হচ্ছে, ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, দিয়ে জানার চেষ্টা করা হচ্ছে যে সে কতটা জানছে, এটাকে বলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপরে দেখো সামেটিভ অ্যাসেসমেন্ট, এটা কি
না সমাপ্তিক মূল্যায়ন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের শেষে, যেমন টার্ম বা ক্লাসের শেষে শেখার ফল যাচাই করা। তোমরা বুঝতেই পারছো, তাহলে ফর্মেটিভ হচ্ছে ক্লাস চলাকালীন, সামেটিভ হচ্ছে একদম পুরো ক্লাসের শেষে। ঠিক আছে, একদম পুরো ক্লাসের শেষে বা একটা নির্দিষ্ট সেমিস্টার বা একটা নির্দিষ্ট ইয়ার যদি থাকে, তার লাস্টে যেটা করা হয় তাকে বলা হয় সামেটিভ। লাস্ট হচ্ছে দেখো ধারাবাহিক এবং নিরবিচারের মূল্যায়ন, যেটা বলা হচ্ছে যে মূল্যায়নে শুধুমাত্র পরীক্ষা নয় বরং প্রকল্প, আলোচনা, ল্যাব কাজ ইত্যাদির মাধ্যমে চলতে থাকে। ঠিক আছে, তাহলে প্রি অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এবার বলছে দেখো কিছু টুলস বা টেকনিক্স আমরা ইউজ করি যাতে আমরা সায়েন্সের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট করতে পারি। তো দেখো আমরা লিখিত পরীক্ষা নিই, তোমরা জানো লিখিত পরীক্ষাতে আমরা এমসিকিউ দিতে পারি, এসএকিউ দিতে পারি বা লং অ্যান্সার কোশ্চেন দিতে পারি আমরা। ঠিক আছে, আর কি, তাহলে তাহলে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা হচ্ছে শর্ট, তোমার হচ্ছে কি আহ তোমার হচ্ছে কি অ্যান্সার কোশ্চেন, আর হচ্ছে কি একটা লং অ্যান্সার কোশ্চেন। আচ্ছা, মৌখিকের ক্ষেত্রে আমরা ওরাল টেস্ট নিতে পারি, তোমরা জানো যে ভাইবা নেওয়া হয়। ঠিক আছে, তো ভাইভাতেও আমরা জিজ্ঞাসা করি যে তোমরা এটা বলতে পারো কিনা। আমরা সবাই দিয়েছি, তাই না? একটা যখন ইয়ারের শেষে যখন আমরা পরীক্ষা দিতাম তখন 90 মার্কের পরীক্ষা দিতাম, 10 মার্কস একটা হচ্ছে কি ভাইবা থাকতো। ঠিক আছে, সেই ভাইভাতে আমরা কি করতাম না, ক্লাস টিচার জিজ্ঞাসা করতেন, কোশ্চেন জিজ্ঞাসা করতেন, তারপরে নাম্বার দেওয়া হতো। আচ্ছা, আর কি বলছে দেখো না, প্র্যাকটিক্যাল বা হ্যান্ড অন অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যে থিওরিক্যাল পরীক্ষা নিলে হবে না, এখন দেখবে প্র্যাকটিক্যাল জিনিসটা চলে এসেছে, অর্থাৎ হাতে নাতে হচ্ছে কি অ্যাসেসমেন্ট করতে পারছে কিনা সেটা জানতে হবে। আর একটা বর্তমানে সেটা প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে, প্রকল্প কাজ। ঠিক আছে, যদিও এটা মানে যে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যে হয়তো ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয় না। এই প্রজেক্ট করাতে গিয়ে দেখবে শুধু লেখা, ছবি আঁকা, এই করেই টাইম স্পেন্ড হয়ে যায়। কিন্তু আসল যে উদ্দেশ্যের জন্য হচ্ছে এটাকে লঞ্চ করা হয়েছিল, সেটা মনে হয় বর্তমানে সরকারি সিস্টেমে অতটা হচ্ছে কার্যকর ভাবে করানো হচ্ছে না। ঠিক আছে, হয়তো তোমরা ভালো করে জানবে, তাই না? তো সেই জিনিসটা হচ্ছে কি এটাকে বলা যায় প্রজেক্ট ওয়ার্ক। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ অবজারভেশন চেকলিস্ট থাকে, তারপর হচ্ছে কি তোমার স্কোর রুব্রিক্স থাকে, স্কোর কার্ড দেওয়া হয়, বা চিত্র মডেল তৈরি, রিপোর্ট লেখা, এগুলোকে মাধ্যমে আমরা করে থাকি। এবার দেখতে পাচ্ছ যে ফিচার্স অফ এফেক্টিভ সায়েন্স অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ সায়েন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে: উদ্দেশ্য নির্ভর এবং নিরপেক্ষ। আচ্ছা, নলেজ, স্কিল এবং প্রসেস অর্থাৎ বহুমাত্রিক। তারপর দেখতে পাচ্ছ শিক্ষার্থী কেন্দ্রিক হয়, ফলাফল বিশ্লেষণযোগ্য হয়, সেই সময় দেখো বাস্তব জ্ঞান ও গবেষণার উপর গুরুত্ব আরোপ করা হয়। চলো, তারপর দেখতে পাচ্ছ যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক হিসাবে করণীয়। টিচার্স রোল ইন অ্যাসেসমেন্ট যদি আমরা দেখি, তাহলে প্রতিটি শিক্ষার্থীর বিকাশ পর্যবেক্ষণ করা, গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা, ঠিক আছে, শিক্ষার গতি ও কৌশল ঠিক করা, উপযুক্ত মূল্যায়ন টুল বেছে নেওয়া, এবং মূল্যায়নের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি না, তোমার হচ্ছে টিচার্স রোল ইন অ্যাসেসমেন্ট। আমরা যখন হচ্ছে কি স্টুডেন্টের হচ্ছে অ্যাসেসমেন্ট করি, একটা টিচার হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলোকে পালন করতে হবে ঠিকভাবে, তবে গিয়ে আমরা সঠিকভাবে অ্যাসেসমেন্টটা করতে পারবো। এক্সাম্পল দেখতে পাচ্ছ, দেখো এখানে বলা রয়েছে যে একটি শ্রেণীতে জলচক্র বা ওয়াটার সাইকেল বিষয় শেখানোর পর শিক্ষক কি করছে দেখো না, শ্রুতি লিখন করালেন, অর্থাৎ উনি বললেন, বাচ্চারা লিখলো, একটি চিত্র অঙ্কনের কাজ দিয়ে দিলেন, তারপর মৌখিক প্রশ্ন করলেন এবং একটি প্রকল্প দিলেন, স্থানীয় জলাশয়ের জল বাষ্পীভবন এবং ঘনীভবন পর্যবেক্ষণ করার উপরে একটা প্রকল্প তিনি বা একটা প্রজেক্ট তিনি দিয়ে দিলেন। ঠিক আছে, তো এটার মাধ্যমে দেখো এগুলি বিজ্ঞান মূল্যায়নের বহুবিধ প্রক্রিয়া পদ্ধতির প্রয়োগ। চলো, এবার এখান থেকে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিই। বলছে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? মূল্যায়নের যদি অপশন বি, উদ্দেশ্য আমরা দেখি, শেখার অগ্রগতি নির্ধারণ করা। বি, সেখানে শেখার। একদম, তাহলে শেখার অগ্রগতি, ঠিক আছে, কতটা সে শিখছে তার অগ্রগতিটাকে মূল্যায়ন করা। আচ্ছা, তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টের এক্সাম্পল কি হবে? বি, quiz after each lesson. বি, অপশন বি, ইয়েস, ইয়েস, দুয়ের বি। তাহলে কুইজ আফটার ইচ লেসন। চলো, নেক্সট বলেছে দেখো বিজ্ঞান শিক্ষায় গঠনমূলক মূল্যায়ন কি? বিজ্ঞান শিক্ষায় গঠনমূলক মূল্যায়ন কি? তাহলে কি হবে? অপশন বি এরটা হবে, তাহলে পাঠ অপশন বি, হ্যাঁ অপশন চলাকালীন বি, ধারাবাহিক অপশন মূল্যায়ন। বি। ঠিক আছে, পাঠ চলাকালীন ধারাবাহিক মূল্যায়ন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট এ টুল অফ সায়েন্স অ্যাসেসমেন্ট? কোনটা সায়েন্স Gossip. অ্যাসেসমেন্টের টুল নয়? গসিপ। সি, হুম, গসিপ করাটা হচ্ছে কোনো টুল নয়। চলো, তারপরে দেখো বলছে মূল্যায়ন শব্দটির সমার্থক শব্দ কি হবে?
মূল্যায়ন শব্দের সমার্থক শব্দ কি হবে? তাহলে কি হবে? বিচার পর্যালোচনা। অপশন বি, বিচার ও হ্যাঁ, পর্যালোচনা। হ্যাঁ, বিচার বিশ্লেষণ বা বিচার পর্যালোচনা যে কোনো একটা বলতে পারে। আচ্ছা, নিচের কোনটি সমাপ্তিক মূল্যায়ন বা যেটাকে আমরা সামেটিভ ইভালুয়েশন বলি? সামেটিভ ইভালুয়েশন আমরা বলি। উদাহরণ একটা B, B, evaluation। বি, বার্ষিক পরীক্ষা। তাহলে এটা কি হবে? বার্ষিক পরীক্ষা। annual, ঠিক আছে, পরীক্ষা। ইয়েস, অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়াল এক্সাম তোমরা আগে দিয়েছো, তোমরা অ্যানুয়াল এক্সাম সবাই? ঠিক আছে, আমাদের হ্যাঁ, সময় হচ্ছে দিয়েছি। কি আমরা অ্যানুয়াল এক্সাম দিতাম। ঠিক আছে, তো এইসব কথা আলোচনা করতে গেলে মানে ওই 5, 6, 7, 8 এই ক্লাসের কথা মনে পড়ে যায়। তখন কত আমরা মানে এটা প্রাণবন্ত ছিল আর কি। এখন কাজের সময় ঢুকে যেতে ওই কথাগুলো মনে পড়লে একটা নস্টালজিক ভাব চলে আসে, তাই না? তো সেই সময় অ্যানুয়াল পরীক্ষা হতো, তারপর ছুটি পড়তো। ঠিক আছে, এই জিনিসগুলো সামার ভ্যাকেশন পড়তো। যাই হোক, তো সেই সময় একটা আলাদা একটা আনন্দ ছিল, তাই তো? না, এখন তোমরা বেশি আনন্দ মানে করছো? কোনটা বেশি আনন্দের, এই সময়টা নাকি ওই সময়টা? না কোনোটাই নয় নাকি? যা, এরা আর কিছু বলে না। তাহলে অবভিয়াসলি তাহলে স্টুডেন্ট ফেস্টটা হচ্ছে কি খুবই ভালো ছিল, তাই তো? সবার স্টুডেন্ট ফেস্টটা কিন্তু হ্যাঁ ভালো। স্যার। একদম একদম। চলো এবার বলছি সিসিই বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ সিসিই? অপশন এ। এখানে ফুল ফর্মটা দেওয়া নেই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এটা পরীক্ষায় তোমাদের ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। তাহলে কি বললাম? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এন্ড কি বললাম না তোমার কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ঠিক আছে, তো এটা বলছে কি না, এটা হচ্ছে বলতে কি বোঝায়? ধারাবাহিক এবং সমগ্র মূল্যায়ন, বিজ্ঞান পরীক্ষার কেন্দ্র, ছাত্রদের নামের অপশন এ। তালিকা, ল্যাব রিপোর্ট। কি হবে? A, option A, ধারাবাহিক ও সমগ্র ইয়েস, মূল্যায়ন। তাহলে ধারাবাহিক এবং সমগ্র মূল্যায়নটাকে আমরা কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন আমরা বলি, যেটাকে আমরা সিসিই বলি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দিস বেস্ট ডেসক্রাইব অফ রুব্রিক? ঠিক আছে, রুব্রিকের হচ্ছে কি তোমার বেস্ট ডেসক্রিপশন কি? এ স্টোরি বুক, এ স্কোরিং গাইড উইথ এ সেট ক্রাইটেরিয়া, এ সায়েন্স টেক্সট বুক, নাকি এ হোমওয়ার্ক লিস্ট? তাহলে অপশন এটা বি। যারা তোমরা হচ্ছে অপশন কি বি স্যার। ওই ইংলিশ মিডিয়াম বা কোনো প্রাইভেট স্কুলে যারা পড়েছো তোমরা ভালো করেই জানো এখানে বেশি মানে করা হয় স্কোরিং গাইড উইথ সেট ক্রাইটেরিয়া। ঠিক আছে, সেখানে একটা স্কোর কার্ড থাকে আর কি, ঠিক আছে। চলো দেখো নেক্সট। আচ্ছা, মূল্যায়নের মাধ্যমে নিচের কোনটি সম্ভব? দুর্বলতা চিহ্নিতকরণ, শাস্তি দেওয়া, অপশন সি। প্রতিযোগিতা বাড়ানো, বই মুখস্থ করা। অপশন দুর্বলতা সি। চিহ্নিত করো। তাহলে না, অপশন অপশন এ এটা এ। হবে, সি হ্যাঁ স্যার, বাবা হবে না। দুর্বলতা চিহ্নিত করো। দুর্বলতাকে, হ্যাঁ, উইকনেস থাকলে সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা মূল্যায়নের মাধ্যমে করে থাকি। আচ্ছা, হুইচ ইজ এ কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুল? কোনটাকে কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুল বলা হয়? option B না, anecdotal অপশন record, বি, অ্যানেকডোটাল রেকর্ডস। একদম, তাহলে এনিকডোটাল রেকর্ডস হচ্ছে কি তোমার কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে কাজে লাগে। ঠিক আছে, এটা একটা টুলস হিসাবে কাজ করে। ঠিক আছে, চলো তাহলে আহ, তোমাদের হচ্ছে কি মানে বলাতে দুটো টপিক আমরা আজকে পড়ে নিলাম। একটা হচ্ছে তাহলে অ্যাসেসমেন্ট ইন সায়েন্স, আর একটা পড়লাম কি স্টেপস, তোমার হচ্ছে কি মেথডস অফ সায়েন্স। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমরা আজকে পড়ে নিলাম। ঠিক আছে, দুটো জিনিস তাহলে অ্যাসেসমেন্ট ইন সায়েন্স পড়লাম, আর একটা কি টপিক পড়লাম আমরা, যে তোমার কি বলো, সায়েন্টিফিক steps মেথডস। of scientific method, হ্যাঁ, স্টেপস অফ সায়েন্টিফিক মেথডস। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি এই দুটো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। ঠিক আছে, এমনটা ভাবো না যে পরীক্ষায় প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা ভালো করে কেয়ারফুলি পড়বে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে সায়েন্সের হচ্ছে কি তোমার পেডাগোজি। ঠিক আছে, চলো তাহলে আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে 9:30টার সময়। ঠিক আছে, লেফট করে যাও।